ঝাঁপিকে খুঁজে পাওয়ার যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন হঠাৎ করেই ঝাঁপির ঝাঁপির মাথায় প্রাণ আসে আর সেই নাম্বারটা ট্র্যাক করতে বুঝতে পারে যে ওটা একটা কলকাতায় একজন সরকারি কর্মজীবীর নাম্বার। তখনই সেখানে গিয়ে লোকটাকে চেপে ধরলে লোকটা সব সত্য কথা বলে দেয় যে চুন্নিকে রাখা হয়েছে চুইটির ডেরায়। কথাটা শুনে ঝাঁপি আর দীপ অনেকটা ভয় পেয়ে যায় আর বলে যে করেই হোক ওদেরকে খুঁজে বের করতেই হবে। তখন ঝাঁপি বলে আমি আগে চুন্নিকে ওখান থেকে বের করি, তারপরে ব্যাপারটা আমি হাড়ে হাড়ে বুঝাবো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপকে বলে যে কি মনে হয় তোমার যে ইনকা সত্যি সত্যি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে? তখনই দীপ বলে তোর কি মনে হচ্ছে যে ইনকা এই সব কিছু নাটক করছে? তখন ঝাঁপি বলে তাছাড়া কি মনে হচ্ছে, কারণ ও তো ভালো ছিল, দিব্যি ভালো ছিল। যখন আমরা সবাই মিলে কথা বলছিলাম বসার ঘরে তখন তো ইনকা ইনকা ম্যাডাম দাঁড়িয়ে থেকে সব কিছুই শুনছিল। তাহলে ওই রাক্ষসী সাতচন্নিটার পরে কি এমন হলো? যখনই আমরা নাম্বারটা ট্র্যাক করার কথা বললাম আর আমরা থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তখনই সাতচন্নিটা বললো যে আমি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি। এটা 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 কেমন শোনা যাচ্ছে না? আমার মনে হচ্ছে যে কিছু একটা এর মধ্যে আছে। অন্যদিকে দেখা যায় যে ইনকা ডক্টর আর নার্সের সঙ্গে হাত করে নেয় আর নার্স ডক্টরকে বলে যে আপনি যদি আমার হয়ে এই কথাটুকু শুধু ওদেরকে বলে দিতে পারেন তাহলে আমি আপনাকে আপনি এখানে 1 মাসে যা বেতন পান তার থেকে 3 গুণ টাকা আমি আপনাকে বাড়িয়ে দেব, শুধুমাত্র এই এটুক কথা বলার জন্য। তখন ডাক্তার ইনকার কথায় রাজি হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ বলে ঝাঁপি দেখ আমি তোর কথা এখন মানতে পারছি না, মেয়েটা এভাবে নাটক করবে সব সময়। তখনই ঝাঁপি বলে তাছাড়া কি, ওকে আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। ও এইবার দিয়ে অনেকবার এরকম নাটক সাজিয়েছে কিন্তু সববারই কিন্তু ধরা পড়ে গেছে। সেটা সেটা তুমি ভুলে যাও কি করে বলো? তখনই দীপ বলে আমি মানতে পারছি না তবুরে, আমি আমি তোর মতো হতে পারবো না। তখন ঝাঁপি বলে এটাই তো সমস্যা, যে তোমার মনটা অনেক নরম, তুমি অল্পতেই খুব নার্ভাস হয়ে যাও। তখনই দীপ বলে এসব কথা থাক, এখন এসব কথা বলতে হবে না, ওইটা ডাক্তার আইছে, ডাক্তারের সঙ্গে কথা বলি। তখন ডক্টরের সঙ্গে দীপ কথা বলে আর বলে ডক্টর কি দেখলেন, ইনকা ঠিক আছে তো? তখন ডক্টর বলে যে ইনকা ইনকা মানে পেশেন্টের কথা বলছেন? হ্যাঁ, পেশেন্টটা এখন একটু ভালো আছে, আসলে যে ভয়টা ছিল সেটা পার হয়ে গেছে। এখন এখন আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হলো পেশেন্টের সঙ্গে কথা বলে যে অনেকটা সে মানসিক যন্ত্রণার মধ্যে থাকছে, তাই বলছি যে সব সময় তাকে একটু চোখে চোখে রাখবেন। এই বলে ডক্টর চলে গেলে দীপতে ইনকার কাছে যেতে চাইলে ছাপি বাধা দেয়। তখন দীপ বলে ছাপি তুই আমাকে বাধা দিস না, আমি যাচ্ছি, তুই এখানে থাক, জল খা বেশি করে। তখনই দেখা যায় যে দীপ চলে আসে ইনকার কাছে আর বলে মেয়েটার কি অবস্থা করেছে আমি বুঝতে পারি না। এরপরে এই দীপ ইনকাকে ডেকে ওঠায় আর বলে ইনকা এটা কি করলে, সবসময় এরকম পাগলামো করো কেন তুমি? তখনই ইনকা বলে পাগলামো কই, পাগলামো করলাম, তুমি বুঝতে পারছো না, তুমি তুমি কিছুই বোঝো না দীপ। তো তোমার সন্তান ঝাঁপের পেটে, আমার এটা আমি মানতে পারছি না। তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসে, তাহলে এটা কি বলো? এতদিন তোমাদের বাড়িতে আছি, তুমি কি কিচ্ছু বুঝতে পারোনি? তখনই দীপ বলে দাঁড়ায় ইনকা, আমি বুঝতে পারছি না, আমি কি কখনো বলেছি যে আমি 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 তোমাকে ভালোবাসি বলো? তখনই ইনকা বলে হ্যাঁ বলনি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো বলনি যে তুমি আমাকে ভালোবাসো না, বা তুমি বাড়ি থেকে আমাকে বের করেও দাওনি। আমি যখন তোমাদের বাড়িতে যে রয়েছি তখন তো কোনো কারণ ছাড়া আমি ও বাড়িতে থাকছি না, সেটা তো তুমি ভালোই বুঝতে পারছো। তাহলে তুমি তো আমাকে ও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাওনি, এমনকি তোমার ঘরে যখন যাই তখনও তুমি তোমার ঘর থেকে বের করে দাও না। সেটা মানে বোঝা যায় যে তোমার এখন আমার প্রতি একটা ফিলিংস আছে। সেটার দ্বারাই আমি আমি ভেবেছিলাম যে ঝাঁপিকে ঝাঁপিকে তোমার জীবন থেকে সরিয়ে আমি তোমার সঙ্গে সংসার করব। দীপ আমি এটা মানতে পারছি না যে তোমাদের সন্তান এই পৃথিবীতে আসছে। তখন এই দীপ বলে ইনকা এখন এইসব কথা থাক, ইনকা এখন এইসব কথা আর বলো না, এসব কথা বলার আর কোনো মানে নেই। ঝাঁপি শুনতে পারলে ঝাঁপি কষ্ট পাবে, আর ও কষ্ট পেলে আমাদের সন্তানও অনেকটা সমস্যা হতে পারে। তাই এখন এ কথা না বলে এখন তুমি এইসব পাগলামো আর করো না। তখনই ইনকা বলে দীপ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখনই ঝাঁপি আসে এই যে সাতচন্নি আর নাটক করতে হবে না, আমি আমি খুব ভালো করেই জানি যে এই সব কিছু তোমার নাটক, তুমি আর এইসব নাটক করো না। তখন ইনকা বলে ঝাঁপি ঝাঁপি তুমি আমাকে ভুল বুঝছো। তখনই ঝাঁপি বলে এখানে সময় নষ্ট না করে বাইরে চলো।
বাইরে বাইরে আমাদেরকে এখনই থানায় যেতে হবে, কারণ বাইরে অজয়দা এসে দাঁড়িয়ে আছে, চলো। এরপরে দীপ আর ঝাঁপি বাইরে চলে আসে। ইনকা উঠে বসে আর বলে, এই ঝাঁপির জন্য বারবার দীপ আমার হাত থেকে বের হয়ে যায়, ওর জন্য আমি একটুর জন্যই আমার জালে আটকাতে পারলাম না দীপকে, সব সময় বাড়াবাড়ি করে। এই ঝাঁপিকে কিছু একটা করতে হবে, এইদিকে এই সব কিছু সামলে উঠি, তারপরেই ঝাঁপির ব্যবস্থা করে ফেলবো। ঝাঁপি যতই চেষ্টা করুক ও দীপকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কিছুতে আমি আমার কাছ থেকে দীপকে ওকে নিতে দেব না। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে বাইরে গিয়ে যে, তুমি কি বুঝতে পারো না যে ও তোমাকে ফাঁসাতে চাইছে? তখনই দীপ বলে, ঝাঁপি এসব থাক, চল এখন। এরপরে থানায় চলে আসে। এরপরে এই ম্যাডামকে বলে যে, ম্যাডাম আমরা এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আপনি ট্র্যাক করুন, আমরা কালকেও আপনাকে এই নাম্বারটা দিয়ে ট্র্যাক করতে বলেছি, কিন্তু আপনি কিন্তু আমাদের কোনো সাহায্যই করছে না। শ্রাবন্তী ম্যাডাম আসলে আমি কিন্তু সব কিছু বলে দেবো। তখনই নতুন অফিসার ম্যাম বলে ওঠে যে, আপনাদের যা ইচ্ছে তাই করতে পারেন, আমরা এখন আপনাদের কথা মতো চলতে পারছি না, আমরা আমাদের মতো তো চেষ্টা করছি, আপনারা যতই চান সেটা আমরা করব না, এখান থেকে এখন চলে যান, এই নাম্বার আমরা এখন নিতে পারবো না। তারপরেই দেখা যায় যে ওখানে সবাই ম্যাডামের দিকেই তাকিয়ে থাকে। তখন ওখানকারই এক পুলিশ কর্মী সে মনে মনে বলে যে, ম্যাডাম অন্যায় করছে, আমাদেরকে এই ম্যাডামগুলোর সঙ্গে কথা বলতে হবে, যে ওনাদের সাহায্য করতে হবে, কারণ আমাদেরও তো বোন আছে, তার সঙ্গে যদি এরকম কিছু হতে পারে আমি আমি কথা বলবো। এরপরেই দেখা যায় যে সজয় খুবই রেগে যায় আর বলে, আপনাকে আমরা ছাড়বো না, এবার আপনার থানা কিন্তু আমরা ঘেরাও করে নেব, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, বারবার আপনাকে বলা সত্ত্বেও আপনি কিন্তু আমার বোনের কোনো খোঁজ করছেন না, আপনি ওই 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 যে অপরাধী তাদের হয়ে কাজ করছেন, আমরা কিন্তু এটা মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় দীপ বলে যে, অজয় একটু মাথা ঠান্ডা কর ভাই, এভাবে চিৎকে চেঁচামেচি করিস না, তাতে অন্যদিকে চলে যাবে। তখনই অফিসার বলে ওঠে যে, আপনারা যদি এভাবে বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের তিনজনকেই লকআপে ভরে দেবো। তখনই দেখা যায় সজয় আরো রেগে যায়, বলে, ঝাঁপি তুই দেখতে পাচ্ছিস কিভাবে আমাদের অপমান করছে, আমি আর নিতে পারছি না, আমি দাঁড়া এখনই ফোন করব। এরপরেই দেখা যায় যে পুলিশ অফিসার অজয়কে ধরে নেয়। এরপরে দীপ এসে হাত জোড় করে বলে যে, ম্যাডাম আপনি ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দিন, ও ছোট, ও বুঝতে পারেনি। তখনই দেখা যায় যে ম্যাডাম ছেড়ে দেয়। আর তখনই ঝাঁপি বলে, ম্যাডাম আজকে আপনার কথা মতোই আমরা এখান থেকে চলে যাচ্ছি বটে, কিন্তু আমরা এখানে ফিরে আসবো, যদি চুন্নিকে খুঁজে বের করতে পারি তাহলে সেদিন কিন্তু এফআইআর নিতেই হবে, তখন কিন্তু আমরা আপনাকে ছেড়ে দেব না। আর শ্রাবন্তী ম্যাডাম যদি একবার চলে আসে তাহলে তো বুঝিয়ে দেব যে আমাদের সঙ্গে এই কাজটা কেন করেছেন, আপনাদের লজ্জা নেই না? এর আগে তো অন্য অফিসারও এখানে ছিল, তাদেরকে কিন্তু এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই অপরাধের জন্য, আপনার কি তবু শিক্ষা হয় না? তখন এই পুলিশ ম্যাডাম বলে ওঠে, দেখুন আমরা আপনার কথা এখন শুনতে বাধ্য নই, আপনারা এখানে এসে আমাদের ব্ল্যাকমেল করছেন, এখান থেকে এক্ষুনি বের হয়ে যান, আমাদের যেভাবে কাজ করার সুবিধা হয় সেভাবে আমরা করছি। এরপরে দেখা যায় দীপ ঝাঁপি বাইরে চলে আসে। তখন ঝাঁপি খুবই রেগে থাকে আর বলে, আমি ছাড়বো না, কিছুতেই এই ম্যাডামটাকে ছাড়বো না, আমি জানি এই ম্যাডামটা ওই শয়তানদের হয়ে কাজ করছে, কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই অজয় বলে, এখন কি করবো ঝাঁপি, আমরা কি চুনিকে খুঁজে বের করতে পারবো না? বোনটা কি আমাদের কাছ থেকে এভাবে হারিয়ে যাবে? এটা মানতে পারছি না যে ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, অজয় দা এতটা ভেবো না, আমি তো আছি, চুন্নিকে খুঁজে বের করবোই, ওরা যেখানেই চুন্নিকে লুকিয়ে রাখুক না কেন চুন্নিকে খুঁজে বের করতেই হবে। এরপরে দেখা যায় তখনই সেই পুলিশ কর্মীটা চলে আসে আর বলে যে, আমি আপনাদের কিছু বলতে চাই। তখনই ঝাঁপি বলে, আপনি আবার কি বলবেন? আপনার ম্যাডাম তো অপমান করে আমাদেরকে তাড়িয়ে দিল, তারপরে আপনি আবার অপমান করানোর জন্য আমাদেরকে ভিতরে ডেকে নিয়ে যাবেন? তখনই সে কর্মীটা বলে, না আসলে আপনাদেরকে আমি সাহায্য করতে চাই। তখন দীপ বলে, আপনি কি সাহায্য করবেন? আপনার কোনো সাহায্য লাগবে না, ভিতরে তো অপমান কম করলেন না, তারপরে এখন বাইরে এসে আবার নাটক শুরু করেছেন, এসব নাটক আমি আর শুনতে পারছি না। তখনই ঝাঁপি মনে মনে বলে, লোকটাকে বিশ্বাস করা যাবে? একটা বিশ্বাস করে একবার চান্স দিয়েই দেখি না কি হয়। এরপরে দেখা যায় ঝাঁপি বলে, বলুন তো কি বলতে চাইছেন? তখনই এই কর্মীটা বলে ওঠে, আসলে কালকে যখন এই নাম্বারটা দিয়েছিলেন ট্র্যাক করার জন্য, তখন ম্যাডাম এই নাম্বারটা ট্র্যাক করেনি, কিন্তু আমি নাম্বারটা তুলে নিয়েছিলাম। অন্য থানায় আমার একজন পরিচিত লোক ছিল, আমার বন্ধু, তাকে আমি নাম্বারটা দিয়ে ট্র্যাক করতে বলি, আর জানতে পারি যে যার নাম্বারটা সেই নাম্বারটা বন্ধ আছে, ফোনটাও বন্ধ আছে, কিন্তু নাম্বারটা যার নামে সে কলকাতায় থাকে, সে সরকারি একটা কর্মজীবী। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমাদেরকে কালকে সকালে ওখানে যেতে হবে। এরপরে এই ঝাঁপি সজয় আর দীপ
কলকাতায় চলে আসে। এরপরেই দেখা যায় সেখানে এসে সেই অফিসে খোঁজ করলে তখন তারা বলে যে উনি চা খেতে গেছে। তখনই ঝাঁপি সেই চায়ের দোকানে এসে লোকটার কথা জিজ্ঞাসা করতেই লোকটা বলে, আমাকে আমাকে কেন খুঁজছেন? আমি এখন কোনো কাজ করতে পারবো না। এখন আমার ব্রেকের সময়, তাই আমার সঙ্গে এখন কথা না বলে যান, পরে আসবেন। এখন আমি কোনো কথাই শুনতে পারবো না। তখনই ঝাঁপি বলে, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনাকে এখনই আমাদের কথার উত্তর দিতে হবে। তখনই লোকটা ভয় পেয়ে যায় আর ভাবে যে এটা এটা গোয়েন্দা পুলিশ। এটা দেখে খুবই ভয় পেয়ে লোকটা পালাতে থাকে আর পিছে ঝাঁপি ঝাঁপি দীপ আর সজয়ও দৌড়াতে থাকে। তখনই দীপ বলে, ঝাঁপি তুই আমার হাতটা চেপে ধর, আমার সঙ্গে যাবি, পড়ে যাস না, তাহলে কিন্তু সন্তানের ক্ষতি হতে পারে। এরপরই দেখা যায় যে ঝাঁপি ঝাঁপি বলে যে তাহলে তুমি যাও, আমি এদিকটাই দেখছি। একদিকে ঝাঁপি, একদিকে দীপ আর একদিকে সজয়, তিনজন তিন দিকে চলে যায়। লোকটা দৌড়াতে থাকে আর বলে, আমাকে এখান থেকে পালাতেই হবে, ওদেরকে আমাকে ধরতে দেওয়া চলবে না। আমি যদি ধরা পড়ি, না না, কিছুতেই ধরা পড়তে চলবে না, আমার একটা সম্মান আছে, আমি সবার কাছে খারাপ হয়ে যাব, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। এরপরে দেখা যায় লোকটাকে তিন দিক থেকে তিনজন ঘিরে ধরে আর বলে, কোথায় পালাবেন? কোথাও পালাতে পারবে না। তখনই সজয় বলে, আমাদেরকে টপকে পালাবি? তোরকে কোথাও পালাতে দেব না। তুই কেন পালাচ্ছিস? তোকে জিজ্ঞাসা করছি আমরা, কালকে তুই কোথায় ছিলি আর কেন কেন তুই ফোন করেছিলি? তখনই এই লোকটা বলে, আমি তো কাউকে ফোন করিনি, আপনাদেরকে আমার আমার বউ পাঠিয়েছে। আমি বুঝতে পেরেছি আপনারা আসলে আসলে আপনারা গোয়েন্দা পুলিশ। আপনারা ছেড়ে দিন আমাকে, দেখুন আপনারা আমার বউকে কিছু বলবেন না। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, একদম চুপ করে থাকুন। আমি কি বলেছি, আমরা কেউ কি বলেছি যে আমরা গোয়েন্দা পুলিশ? শুধু শুধু ভয় পাচ্ছেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তখনই লোকটি বলে, আপনারা গোয়েন্দা পুলিশ না, তাহলে আপনাদের সঙ্গে আমি কথা বলবো না। কি কি যাতা একটা ব্যাপার হলো, আমি আরো আপনাদেরকে দেখে দৌড়ে পালাচ্ছি। ছি, এরকমটা করতে হয় নাকি? এখান থেকে জানতো, এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় নেই। তখনই ঝাঁপি কষে চড় মেরে দেয় লোকটাকে আর বলে, আমরা গোয়েন্দা পুলিশ না বটে, কিন্তু আমাদের অনেক ক্ষমতা। আমরা চাইলে এখানে পাবলিক ডেকে নিয়ে এসে এমন ধোলাই দিতে পারি, হাত পা ভেঙে দিতে পারি। তাই বলছি, যেটা যেটা জিজ্ঞাসা করবো তার উত্তরটা সঠিকভাবে দিবেন, না হলে কিন্তু এই যে যা যা আপনি করে বেড়ান সবকিছু আপনার বউকে বলে দেব। আপনি যে সে পাড়ায় যান আর কি কি খারাপ কাজ করেন সবকিছু কিন্তু আপনার বউকে, আপনি যেখানে কাজ করেন সেখানে বলে দেবো। তখন লোকটি ভয় পেয়ে বলে যে, না না ম্যাডাম, আপনি কাউকেই বলবেন না, আপনি কি জানতে চান আমাকে বলুন। তখনই সজয় বলে ওঠে, কাল কাল সন্ধ্যা 7টার দিকে আপনি কোথায় ছিলেন? আপনার ফোন কে নিয়েছিল? তখনই লোকটি বলে, আসলে আমি পাড়ায় ছিলাম। তখনই ঝাঁপি বলে, সেটা কি, সেটা আমরা বুঝতে পারি না, আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কোথায় ছিলেন। তখনই দেখা যায় লোকটি বলে, আমি সুইটির ডেরায় ছিলাম। তখনই সজয় বুঝতে পারে যে ওটা আসলে একটা খারাপ জায়গা, ওটা একটা পতিতালয়। এরপরেই দেখা যায় যে তখনই সজয় বলে যে, এটা কি বলছেন আপনি? আপনি ওখানে গিয়েছিলেন আর এই নাম্বারে ফোন করেছিলেন, ব্যাপারটা কি একদম খুলে বলুন তো। তখনই লোকটি বলে, আসলে আমি বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন। তখনই দেখা যায় যে দীপ ফোনটা বের করে বলে, আমাদের বোন চুন্নি, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে কি চিনেন? দেখুন তো ভালো করে। তখনই লোকটি চুন্নি ছবি দেখে একবারই চিনে যায় যে এটাই হলো সুইটির ডেরা সেই মেয়েটা। তখনই লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে তো দেখেছি, এই মেয়েটার কাছেই তো আমি কাল গিয়েছিলাম। কথাটা শুনে দীপ আর সজয় খুব বাড়তে থাকে লোকটাকে। তখন লোকটা বলে, দেখুন আমি ওর গায়ে হাত দিইনি, শুধু শুধু আমাকে মারবেন না, আমার কথাটা আগে ভালো করে শুনুন। তখনই ঝাঁপি বলে, কি বলবেন বলুন। তখনই লোকটি বলে যে, আসলে আমি ওই ডেরায় গিয়েছিলাম, ছুটির ডেরায়, ওখানে ওই মেয়েটার সঙ্গে আমাকে থাকতে দিয়েছিল, ওই মেয়েটার ঘরেই যেতে বলেছিল আমাকে। মেয়েটার ঘরে গিয়েছিলামও, কিন্তু সেখানে গিয়ে মদটা ছিল না বলে আমি বাইরে মদ কিনতে আসি আর সেখানে আমার ফোনটা আর ওখানে রেখে আসি। তখনই মেয়েটা কাউকে হয়তো ফোন করেছিল, সেটা বুঝতে পারিনি আমি। এরপরে বাইরে এসে যখন আমি দরজাটা আটকানো দেখতে পাই, তখন সবাইকে ডেকে দরজাটা ভেঙে দেই। এরপরেই ফোনটা কেড়ে নেওয়া হয়। তখনই ঝাঁপি বুঝতে পেরে যায় যে চুন্নিকে ওখানে বিক্রি করে দেওয়া হয়েছে। তখনই সজয় বলে, ঝাঁপি এখন কি করবি? আমি আমার বোনটাকে কি বাঁচাতে পারবো না? আমার বোনটার জীবনটা কি এভাবে শেষ হয়ে যাবে? আমি কিছুতেই মানতে পারছি না। তখনই ঝাঁপি বলে, তারপরে কি হয়েছে সেটা বল, এভাবে চুপ করে যাচ্ছিস কেন? তখনই লোকটি বলে, তারপরে আমাকে ওখান থেকে বের করে দেওয়া হয়, কিন্তু মেয়েটার সঙ্গে খারাপ কিছু হয়নি। আমি দিব্যি খেয়ে বলছি, মেয়েটার সঙ্গে কেউ কিচ্ছু করতে পারেনি। মেয়েটা যে ফোন করেছিল, এটা
ছুটি জানতে পেরে মেয়েটাকে খুব মেরেছিল, মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন আমি মেয়েটাকে ওভাবে নিচে পড়ে থাকতে দেখে ওখান থেকে চলে এসেছিলাম। তখনই ঝাঁপি বলে, তাহলে তাহলে চুন্নির সঙ্গে এত কিছু হয়ে গেছে, মেয়েটা কত কষ্টে আছে, আর আমরা এখানে এখানে কি করে বেড়াচ্ছি? মেয়েটাকে যে করে হোক খুঁজে বের করতে হবে, আমাদেরকে ওখানে যেতে হবে। দীপ চলো আমরা এখনই ওখানে যাব। তখনই দেখা যায় লোকটি বলে, আপনারা ওখানে যেতে পারবেন না, কারণ ছুটি অনেক ক্ষমতাশীল, ওর সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই বলছি ওর কাছে এভাবে যাবেন না, তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন, আপনাদেরই ছবি হয়ে ওখানে টানিয়ে রেখে দেবে। তখনই ঝাঁপি বলে, কি বলছেন এই সব কিছু? তখনই লোকটি বলে, হ্যাঁ আমি যা বলছি এটা সত্য বলছি, কারণ ছুটি পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, আপনারা তো এই শহরে থাকেন না, তাই এই শহরের বার্তা আপনারা জানেন না, তাই আপনাদেরকে আমি আগেই সতর্ক করে দিচ্ছি। তখনই সজয় বলে, এই ঝাঁপি, তাহলে কি আমরা আমার বোনকে ওখান থেকে বের করতে পারবো না? ওই নরকে আমার বোনটা পচে মরবে? তখনই দীপ বলে, না সজয়, এটা কখনোই মানতে পারবো না, আমরা চুন্নিকে ওখান থেকে বের করবই, যে করে হোক ওখান থেকে বের করবই। আমাদের আমাদের আরো লোক প্রয়োজন, আমাদেরকে বাড়ি থেকে কাসাই নীল বিতানকেও নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দলটা আরো ভারী হয়ে যাবে, তাহলে একভাবে আমরা ওকে বের করতে পারবো। তখনই দেখা যায় সজয় খুবই ভেঙে পড়ে। ঝাঁপি বলে, সজয় দা এতটা ভেঙে পড়ো না, আমরা তো আছি, যে করে হোক আমরা বের করে নিয়ে আসবো, তুমি এতটা ভেবো না সজয় দা, চুন্নির কিছু হতে পারে না, চুন্নিকে আগে বের করি, এক এক করে, এক ইঞ্চি ইঞ্চি করে আমি ওদের উপর থেকে এই প্রতিশোধটা নেব। ওরা যেভাবে চুন্নিকে কষ্ট দিয়েছে, সেভাবে তার থেকে বেশি ওই চুন্নির বরটা আর তার বৌদিটাকে ধরে এমন ধলাই দেব যে সে কোনোদিনও ভুলতে পারবে না এই সব কথা। চুন্নিকে আগে সুস্থভাবে আমরা ওখান থেকে বের করে আনতে পারি, তারপরে আমরা বুঝিয়ে দেব। এরপরে দীপ বলে, ঠিক বলেছিস ছাপি, একদম ছাড়া যাবে না। ওই ওই নরপশুটাকে তো আমি একদম ছাড়বো না। ওই নরপশুটা আমাদের বোনের সঙ্গে কি অবস্থা করেছে, তাকে ওই ওই বাজারে বিক্রি করে দিয়েছে, এটা কিছুতেই মানতে পারছি না রে, ওই লোকটাকে তো ছাড়া যাবে না। তখনই সজয় বলে, হ্যাঁ হ্যাঁ দীপদা, আমিও চাই যে ওই নরপশুটার কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা যাতে হয়। আমার বোনটাকে যেভাবে কষ্ট দিয়েছে, আমার তো এবার খুব ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই চুন্নিটা ঠিক থাকবে তো? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ থাকতেই হবে, চুন্নির কিচ্ছু হতে পারে না, চুন্নির কিছু হতে দেব না, আমি যেভাবেই হোক চুন্নিকে বের করে নিয়ে আসবোই।